রথীন এবং রূপায়ণ এই দুজন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আরও যারা যুক্ত আছেন শ্রোতাদের যে কজন আছেন খুবই গুণী প্রত্যেকেই বক্তা কবি লেখক তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে কথা বলার মধ্যে দিয়েই জীবনানন্দ দাশকে আমরা স্মরণ করব। কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আমি একটু ভর্ৎসনাও করছি রথীন এবং রূপায়ণকে। আমি সাধারণত বিশ্ববিদ্যালয়ের নামের আগে খুব প্রয়োজন না হলে বসাই না, ফলে এই বাটখারাটা বসিয়েছে আজকে এরকম একটা ঘরোয়া অনুষ্ঠানে এবং এই প্রধান বক্তা এই প্রাধান্যের ভার এটা আমি কতটা বহন করতে পারবো আমি জানি না। কিন্তু জীবনানন্দ দাশকে তো আমাদের প্রিয় কবি, যে কোনো প্রিয় কবির মতোই আমরা জানতে আগ্রহী হই, আমাদের জানবার ইচ্ছে থাকে, কিন্তু তাকে যেন আমরা ঠিক ঠাহর করতে পারি। তার কবিতার মতোই তিনি রহস্য। একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে, আর হৃদয়ের পথ চলা শেষ হলে গিয়েছে সে শান্তহীন ঘরে। এরকমই একজন রহস্যাবৃত মানুষ তিনি। রবীন্দ্রনাথের জীবনী অনেক লেখা হয়েছে, তিনি আত্মজীবনী লিখেছেন। জীবনানন্দের ক্ষেত্রে তেমনটা হয়নি। তিনি নিজের সম্পর্কে খুব কম কথাই, একদম দেখেননি তা নয়, খুব কম কয়েক কথা হয়তো লিখেছেন। আর তাকে নিয়ে লেখার লোক কমই ছিল, কারণ তার তেমন বন্ধু ছিল না। ক্লিন্টন বি.সি. যিনি জীবনানন্দ দাশের উপরে অনেক কাজ করেছেন, রামপ্রসাদের উপরে কাজ করেছেন, মাইকেল মধুসূদন দত্তের উপরে কাজ করেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি কখনো সুযোগ মিলত তাহলে মধুসূদন না জীবনানন্দ, কার সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন? জীবনানন্দের প্রতি বেশি আগ্রহ থাকলেও উনি বললেন যে আমি মধুসূদনের সঙ্গেই বন্ধুত্ব করতাম, কারণ জীবনানন্দের বন্ধুত্ব করা সম্ভব ছিল না, তার কোনো বন্ধু ছিল না, তার বন্ধু হওয়া যায় না। সমসাময়িক বুদ্ধদেব বসু, যাকে আমরা তার বন্ধু হিসেবেই জানি, তিনিও বলেছেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন, পেছন থেকে হয়তো জীবনানন্দকে দেখা গেল, যদি ডেকে উঠতেন উনি বিব্রতই হতেন, যেন এড়িয়ে যেতেন। কোনো একটা রেস্তোরাঁয় ঢুকলেন, সেখানে গিয়ে বন্ধুরা একটা টেবিলে বসলো, জীবনানন্দ আরেকটা টেবিলে একা বসল। এইরকম একজন রহস্যাবৃত মানুষ, নিজেকে রহস্যে মুড়ে রেখেছিল। তাছাড়া তার জীবনের যে কার্যকারণ, সেটা আমাদের সাধারণ যারা মানুষ সেই কার্যকারণের সঙ্গে মিলেও না। কেনই বা তার পরিবারের সঙ্গে দূরত্ব, কেন বন্ধুদের সঙ্গে দূরত্ব, কেন তিনি আর্থিক কষ্টে ভুগলেন? তিনি কি সত্যি একটা চাকরি পেতে পারতেন না? সেই যোগ্যতা তার ছিল না। এছাড়া কত শত গল্প উপন্যাস তিনি লিখে ট্রাঙ্কের মধ্যে বন্দি করে রেখে দিয়েছেন, আর ট্রামের মতো একটা নিরীহ যানের চাকার তলায় করে তিনি মারাবেন। এসব মিলিয়ে এমন একটা রহস্যময়, এমন একটা কুয়াশাবৃত মানুষ। তবু তাকে জানার উপায় কিছু যে নেই একেবারে তা নয়। তার কবিতার মাধ্যমে একটা মানুষকে আমরা জানি, আর তিনি আমরা এখন পাচ্ছি তার গদ্য, তার গল্প, তার উপন্যাস, তার মধ্যে তিনি কিছুটা আছেন। কতটা আছেন সেটা নিয়ে সন্দেহ দেখা দিতে পারে। তার গল্প উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাকে যতটা পেয়েছি, তার উপরে ভিত্তি করে অনেকে তার জীবন নিয়ে কিছু উপন্যাস লিখেছেন, যথেষ্ট বাজে, কিন্তু চেষ্টা করেছেন অনেকেই। ফলে তার জীবন নিয়ে উপন্যাস এবং উপন্যাসে তার জীবন, তার নিজের লেখায় কতটা পাওয়া যায় সেই সম্পর্কে সন্দেহ থাকলেও আমরা চেষ্টা করি আমাদের প্রিয় কবির কাছে যাওয়ার এই সূত্রগুলো, এই উৎসগুলোর মাধ্যমে। মাল্যবান, কারুবাসনা, পূর্ণিমা, আরও অনেক গল্প সেখানে তিনি আছেন, যে মানুষটাকে পাই দ্বিধায়, দ্বন্দ্বে, দীর্ণ, হতাশায়, বিষণ্ণতায়। যেমন একটা উপন্যাসের উদাহরণ দিতে পারি, সফলতা নিষ্ফলতা। এটা দিচ্ছি এই কারণে স্পষ্টভাবে এখানে অনেকেই মনে করেন যে দুটি চরিত্র রয়েছে, বানেশ্বর আর
নিখিল, এই দুটি চরিত্র বুদ্ধদেব বসু এবং জীবনানন্দ দাশ। বানেশ্বর কবিতা লেখেন, বানেশ্বর গল্প উপন্যাসও লিখেছেন। তিনি সফল, তিনি জনপ্রিয়, তিনি একটা ফ্ল্যাট বাড়িতে থাকেন। আর নিখিল বানেশ্বরের কাছে আসে, নিখিলও কবিতা লেখেন, গল্প উপন্যাস লেখেন, কিন্তু ছাপান না, আর একটা বোর্ডিং হাউসে থাকে। এই সমস্ত কিছু থেকে আমাদের আন্দাজ করে নিতে অসুবিধা হয় না যে বানেশ্বরই বুদ্ধদেব বসু এবং নিখিল জীবনানন্দ দাশ। এবং এই উপন্যাসটিতে আছে সফলতা নিষ্ফলতায়। নিখিল বলছে বানেশ্বরকে যে একদিন তুমি আমার কবিতা ছাপিয়েছিল আগ্রহ, কিন্তু ফটকা লাগে যে বানেশ্বরকে যেভাবে চিত্রিত করা হয়েছে সে সবাই জনপ্রিয়, অর্থাৎ যাকে কিনা অনেকেই বলছেন বুদ্ধদেব বসু, সে নিজের সাফল্যে গর্বিত হয় শৌখিন কুকুরের মতো ভাষা। সে গর্বিত, একটু হাম্বা, তার প্রতি যেন নিখিল একটু ঈর্ষান্বিত। এই যে চিত্রায়ন, এটা অনেকে মেনে নিতে পারে। আপনার অনেকেই ইসিডোর পড়েছেন কেতকী কুসারি রাইসার, সেখানে মায়ের মতো, প্রেমিকার মতো যেন বুদ্ধদেব বসুকে রক্ষা করছেন। এবং তিনি বানেশ্বর এবং বুদ্ধদেবকে, বানেশ্বর এবং নিখিলকে সম্পূর্ণরূপে বুদ্ধদেব বসু এবং জীবনানন্দের হুবহু প্রতিকৃতি মনে করছেন। সেই ধূমেন্দ্র প্রভুকেও সমালোচনা করছেন। তার খুব আপত্তি, কারণ সত্যি সত্যি বাস্তবে বুদ্ধদেব এরকম ছিলেন না, এবং আমাদেরও কষ্ট পায়। সত্যিই তো জীবনানন্দ দাশকে বুদ্ধদেব বসু চিনিয়েছিলেন পাঠকের সঙ্গে। আরও খারাপ লাগে যে এই বানেশ্বর নিজেকে বার্নার্ড সমান, এবং আপনারা ধ্বনি সাদৃশ্য খেয়াল করুন, বার্নার্ড শ এবং বানেশ্বর এই দুটো কত কাছাকাছি। এবং সফলতা নিষ্ফলতা, এটা বলতে কি বোঝায়? বানেশ্বর সফল কারণ সে জনপ্রিয়, সে কিছু পয়সা রোজগার করে, তার বাড়িতে সকালবেলায় নিখিল জল খাবার খেতে আসে, ডিম খায়। এই ডিম সেদ্ধ খাওয়াটা কিন্তু একটা সাফল্যের খুব তখন নিদর্শন হিসেবে আমরা জীবনানন্দের অনেক লেখাতে দেখি, ডিম খায়। এই সাফল্য কি জীবনানন্দ চেয়েছিলেন? এই জন্য কি জীবনানন্দ ঈর্ষান্বিত? এইটা আমাদের এবং আমরা খেয়াল করি না যে ঠিকই যদি সত্যি সত্যি বুদ্ধদেব বসু হন বানেশ্বর, আমার বিশ্বাস জীবনানন্দ কল্পনা এবং বাস্তবের মিশেল ঘটিয়ে এই দুটো চরিত্রকে সৃষ্টি করেছিলেন একটা প্রকল্পের মতো। সফলতা নিষ্ফলতা নিয়ে তার কি বক্তব্য, সেইটাকে খুব সূক্ষ্মভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু এই সাফল্য জীবনানন্দ চান, এবং এই অর্থে জীবনানন্দ নিষ্ফল নন। তিনি ডিম খেতে চান সকালবেলায়। চুরুট দাও, বুদ্ধদেব বসু তিনটে সিগারেট অফার করছে। জীবনানন্দ বারবার চলে আসছে, মানে নিখিল বলছে যে চুরুট দাও, বলছে না সিগারেট আছে। তখন সে তিনখানা সিগারেট নিয়ে, আমরা খেয়াল করি না যে বুদ্ধদেব বসুকে তিনি খুব সংকীর্ণভাবে চিত্রিত করেছেন বলে আমরা অসন্তুষ্ট হচ্ছি, কিন্তু যে নিখিলের চিত্রায়ন ঘটেছে সেটাও কিন্তু খুব সংকীর্ণ, খুব অকৃতজ্ঞ, ঈর্ষাপরায়ণ। জীবনানন্দ কি এতটাই স্থূল লেখক যে তিনি বুঝতে পারবেন না যে নিখিলকে পাঠক ভালোভাবে নেবে না? জীবনানন্দের চরিত্রে
কোথাও একটা ম্যাসোকিজম আছে, একটা আত্মপীড়ন আছে। তিনি নিজে যতটা ক্রূর বা আদৌ ক্রূর কিনা জানি না, তার থেকে অনেক বেশি ক্রূর নিজেকে তার গল্পে উপন্যাসে উপস্থাপন করছেন একটা প্রকল্পে। বুদ্ধদেব বসুকে ঈর্ষা করার তার কোনো কারণ ছিল না। বুদ্ধদেব বসু যে তার প্রতিদ্বন্দ্বী নয় সেটুকু বোঝার ক্ষমতা জীবনানন্দের ছিল। যদি সত্যিই তার কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে, যদি সত্যিই তিনি কাউকে ঈর্ষা করে থাকেন, অথবা ঈর্ষা করবে না, যদি সত্যিই কারুর প্রভাবের কারুর ছায়া থেকে তিনি বেরিয়ে আসতে চান, সেটা রবীন্দ্র, সেটা জীবনানন্দ, সেটা বুদ্ধদেব বসু। রবীন্দ্রনাথ যখন মধ্য গগনে ১৯ শতাব্দীর প্রথম দুটো দশক, তখন তার প্রখর আলোর নিচেই একটা গাঢ় অন্ধকার তৈরি হচ্ছে। অরুণেশ ঘোষ যেটাকে বলেছেন হিজড়ের সময়। হিজড়ের সময় তার কারণ, সেই সময় অনেক কবি সাহিত্যিক জন্মাচ্ছে যারা কেউ সন্তানের জন্ম দিতে পারছে না, অর্থাৎ যারা কেউ প্রকৃত কবিতা, প্রকৃত সাহিত্যের জন্ম দিতে পারছে না। হ্যারাল্ড ব্লুম একটা তত্ত্ব দিয়েছিলেন প্রভাবের যন্ত্র। এটা অনেকটা সেই ইদিপাসীয় পিতাপুত্রের দ্বন্দ্বের মতো, যে একজন প্রভাবশালী কবিকে বা সাহিত্যিককে সরিয়ে একজন প্রকৃত কবি, যিনি সত্যি সত্যি সৎভাবে সাহিত্য চর্চা করতে চাইছেন, নিজের ভাষা বুঝতে চাইছেন, তিনি যন্ত্রণায় পড়বেন, তিনি নিজস্ব স্বর খুঁজে বেড়ান। এই প্রভাবের যন্ত্রণা থেকে মুক্ত হতে গিয়ে সেই সময়ে যারা লিখছিলেন তারা কেউই পারছিলেন না। বুদ্ধদেব বসু লিখেছেন যে রবীন্দ্রনাথের তেজস্ক্রিয়তা রবি কিরণে, রবি তেজরশ্মিতে একটা গোটা কবি প্রজন্ম সেঁকে গেল, সত্যি সত্যি। এবং তিনি উল্লেখ করছেন, সত্যেন্দ্রনাথ দত্তের উল্লেখ তিনি করেছেন, আরও অনেকেই করেছেন, কিন্তু তিনি সুকবি, মহৎ কবি হতে পারেননি। আরেকজনের নাম দেবেন্দ্রনাথ সেন, তখন অনেকেই নাম করতেন, তিনি একেবারেই হারিয়ে গেছেন। কিন্তু স্বকীয় স্বর যদি কেউ রবীন্দ্রনাথের প্রভাব থেকে বেরিয়ে এসে দিতে পারে, তিনি নজরুল ইসলাম। মহৎ কবি কিনা সেই বিতর্ক থাকবে, একটা স্বকীয়তা তার ছিল, একেবারে অন্য সুর নজরুল দিতে পেরেছিল। এবং এই নজরুলের সঙ্গে সঙ্গেই তখন আমরা সকলেই জানি যে কল্লোল যুগ সেই সময়টায় এলো, 1922 থেকে 1929-এর মধ্যে কল্লোল পত্রিকার যে প্রকাশের সময়, এবং তার পরবর্তী আরও কিছুদিন কল্লোল যুগ নামে পরিচিত। প্রভাবের যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য লেখকেরা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কেউই পারছেন না। রবীন্দ্রনাথের অনুকরণ কোনো না কোনোভাবে হচ্ছে, কেউ বুঝতেও পারছেন না। অরুণেশ বলছেন যে বিশাল ময়ালের খাদ্য যারা হয়, সেই হরিণ শিশুরই নিজের ভক্ষণ সম্পর্কে কোনো ধারণাই থাকে। রবীন্দ্রনাথ যে কত বড় কবি, কত বড় একজন মানুষ, কত বড় সাহিত্যিক, সেটা সমসময়ে কেউই বুঝতেই পারছিল না, তাই হচ্ছিল। অতিক্রম করা তো দূরের কথা, কেউই তার কাছাকাছিও যেতে পারছে। সেটা একমাত্র বুঝেছিলেন জীবনানন্দ। হচ্ছে যে না, পারছে যে না, এটা জীবনানন্দ। তাই জীবনানন্দ অতিক্রম করতে চান রবীন্দ্রনাথ। জীবনানন্দ সরে এসে একটা নিজস্ব পথ করে নিতে চেয়েছে। জীবনানন্দ কি নিজে অনুকরণ করেননি রবীন্দ্রনাথকে? হ্যাঁ, রবীন্দ্রনাথকে তিনি প্রথম জীবনে যথেষ্টই অনুকরণ করেছিলেন। ঝরা পালকের অনেক লেখাই রবীন্দ্রনাথকে অনুকরণ করেই লেখা, এবং সেখানে শুধু রবীন্দ্রনাথ নয়, নজরুলকেও অনুকরণ করে লেখা হচ্ছে। অলোক রঞ্জন দাশগুপ্ত তার জীবনানন্দ বইটাতে বলছেন যে এই একটা পর্যায়ে
জীবনানন্দের কবিতাগুলো বলা যেতে পারে রবীন্দ্র নজরুল গুরুচণ্ডের। আরও একটা চমৎকার কথা উনি বলেছিলেন, ব্রাহ্ম ইসলামী শব্দ সংখ্যা। জীবনানন্দ ঝরা পালক রবীন্দ্রনাথকে পাঠিয়েছে। রবীন্দ্রনাথ ঝরা পালক পড়ে পবিত্র শক্তির প্রশংসা করেছিলেন, কিন্তু বলেছিলেন এত জবরদস্তি করো কেন। এই কথাটা জীবনানন্দের ভালো লাগার কথা না। কিন্তু তারপরের যেটা বলি, ঝরা পালক সম্পর্কে জীবনানন্দ নিজেও খুব একটা উৎসাহী ছিলেন না, এবং বইটা প্রায় হারিয়েই গেছিল। জীবনানন্দ বলেছিলেন বইটা তার প্রাপ্য সম্মানই পেয়েছে। কিন্তু ধূসর পাণ্ডুলিপি থেকে আমরা নতুন জীবনানন্দকেই শুধু পেলাম না, আমরা নতুন কবিতা, বাংলা কবিতার একটা পাক বদল করে, সেটাও তিনি রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন, কবিত্ব শক্তির প্রশংসা করেছিলেন, স্বকীয়তার প্রশংসা করেছিলেন, তাকিয়ে দেখার আনন্দের কথা বলেছিলেন, কিন্তু সেই প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিত রকমের সংক্ষিপ্ত। তুলনায় রবীন্দ্রনাথের অকৃপণ প্রশংসা বুদ্ধদেব বসুর প্রতি বর্ষিত হয়েছিল। মন্দির বন্দনা করে তিনি অনেক দীর্ঘ প্রতিক্রিয়া রেখেছিলেন। জীবনানন্দ যেরকম স্বভাব অভিমানী একজন কবি, তার কিন্তু খারাপ লাগারই কথা। তার আর এর সারা জীবনে রবীন্দ্রনাথ সম্পর্কে একটা কথাও না বলারই কথা। ঈর্ষা যদি করতেই হয়, বুদ্ধদেব কেন? রবীন্দ্রনাথের কাছে যার কাছে তিনি প্রত্যাশা করেছিলেন তাকেই করতেন। তার প্রতি হিংসা প্রদর্শন তার লেখার মধ্যে দিয়ে কোনো না কোনোভাবে হয়তো করতেন, তা কিন্তু করেন। আশ্চর্যজনকভাবে তিনি রবীন্দ্রনাথের প্রতি অপরিসীম শ্রদ্ধাশীল ছিলেন। অনেক লেখায় তিনি রবীন্দ্রনাথ যে তার মতো মহৎ কবি যে কেউ তখন নেই এবং ভবিষ্যতেও কেউ হবে না, এটা নির্দ্বিধায় লিখে গেছেন। এই জন্য আমার সন্দেহ হয় যে সত্যি সত্যি এই মানুষটা বুদ্ধদেব বসুর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বানেশ্বর চরিত্রকে সৃষ্টি করেন। মানে রবীন্দ্রনাথের প্রতি তিনি এত অকৃপণ হতেন না। তাই করলেন কি, তিনি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে সরে এসে নিজের পথ খুঁজে নিতে চাই, নিজের প্রকল্প করে নিতে চাই। এবং দেখুন কতটা সৎ একজন কবি, প্রভাবের যন্ত্রণা থেকে কতটা সৎভাবে মুক্ত হতে চাইছেন একজন কবি। আপনারা রবীন্দ্রনাথ এবং জীবনানন্দের যদি লেখা অনুসরণ করেন, দুজনেই মহৎ কবি, দুজনেই বাংলা ভাষায় কথা বলেছিলেন, লিখে গেছেন বলে আমরা গর্বিত হতে পারি আজও। আমি দুটো উদাহরণ দেব, অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, আমি দুটো উদাহরণ দেব। একটা হচ্ছে যে দেখুন, রবীন্দ্রনাথ একজন মহৎ কবির মতোই তার লেখায় অনেক স্ববিরোধ আছে। স্ববিরোধ থাকা কোনো খারাপ জিনিস নয়, বরঞ্চ স্ববিরোধ আছে বলেই রবীন্দ্রনাথ উর্বর এবং আজও সম্ভাবনা নয়। একজন দার্শনিক বার্ট্রান্ড রাসেল আরেকজন দার্শনিক জন লক সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন যে ইনকনসিস্টেন্ট সিস্টেম, তারপরে বলেছিলেন যে মোস্ট ইনকনসিস্টেন্ট সিস্টেম ইজ দ্য মোস্ট পোটেন্ট সিস্টেম। রবীন্দ্রনাথের সাহিত্যে ইনকনসিস্টেন্সি আছে, আমি কোনো একটা সুর বলবো না যে এটাই আছে, কিন্তু একটা অন্যতম সুর অবশ্যই, সেটা হচ্ছে মানুষ এবং প্রকৃতির মধ্যে বিচ্ছিন্নতা। এই মানুষ এবং প্রকৃতির বিচ্ছিন্নতা, এটা আপনি যদি পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে সেটা সেমিটিক, যেখানে ঈশ্বর মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠালো সবার শেষে, তার আগে পৃথিবী আলো মাটি তৈরি হয়ে গেছে এবং মানুষ পৃথিবীতে এসেছে, সে আগন্তুক, সে ভোক্তা। মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা বিচ্ছিন্নতা আছে, একটা এবং আছে। আবার যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে দেখবেন এখানে মানুষ প্রকৃতি থেকে মুক্ত হতে চাইছে, মুখ্য কারণ এই দুঃখময় সংসার থেকে সে মুক্তি চাইছে। তাহলে কোথাও একটা বিচ্ছিন্নতা আছে।
এই বিচ্ছিন্নতা অনেক ভারতীয় লেখকেরই সাহিত্যের কবিতার একটা পূর্বশর্ত। রবীন্দ্রনাথের অনেক লেখারই এটা পূর্বশর্ত। যদিও রবীন্দ্রনাথ বলছেন যে অজস্র বন্ধন মাঝে দৈহিক মুক্তির স্বাদ, কিন্তু আবার এটাও বলছেন যে যে সত্য তিনি খুঁজছেন তার দেখা প্রকৃতিতে পাবেন না। আপনি মানসী কবিতায় ৬৭টা কবিতা আছে, মানসী বইটা। এই ৬৭টা কবিতার মধ্যে আপনি কোনো জন্তু নাম খুঁজে পাবেন না। আছে একটা দুটো পাখির নাম, কোকিল, কবক, কোকিলের কবিতা। এত আলো, এত গান, এত গন্ধ আছে, কিন্তু কোনো জন্তু নাম খুঁজে পাওয়া যায় না। এটা একটু আশ্চর্য, কারণ মানুষ যে বুদ্ধিমান প্রাণী, কিন্তু রবীন্দ্রনাথ পড়লে বা আরও অনেকের লেখা পড়লে আপনার মনে হবে না যে মানুষ প্রাণী পরিবারের সঙ্গে। তুষার পাণ্ডুলিপি দেখুন, 17টা কবিতা, সেখানে অজস্র জন্তু নাম, এবং কোকিল নাম, কপট নাম, পেঁচা, চিল, পেটো ইঁদুর, জীবন্ত কৃমি, মাছির ঘন ঘনান। এই প্রাণী নামের ব্যবহারই আপনি বুঝতে পারবেন যে প্রকৃতির প্রাণী পরিবারের একজন সদস্য হয়ে ওঠা, প্রকৃতির ঘনিষ্ঠতম সদস্য হয়ে ওঠার একটা বাসনা জীবনানন্দের মধ্যে ছিল। সেটা কি সচেতনভাবে করছেন রবীন্দ্রনাথ থেকে সরে আসার জন্য আমরা জানি না, হতে পারে। আবার সবেদত্ত তার মধ্যেও আছে, যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না তো দেখা, উনি তো মহাবীর। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখুন ঋতুর ব্যবহার। কালকে একটা বই পড়ছিলাম, রণজিৎ গুহর ৬ ঋতুর গান। বর্ষাকে নিয়ে রবীন্দ্রনাথের ১১৪টা গান আছে, বসন্তকে নিয়ে প্রায় কাছাকাছি ৯৭ কি ৯৮, মানে বর্ষা এবং বসন্তকে নিয়েই শুধু রবীন্দ্রনাথের ২০০টার উপরে গান। জীবনানন্দে আপনি বর্ষা বসন্ত কম খুঁজে পাবেন, তবে শীত, হেমন্ত। যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো আমিও তখন, কথাটা ভাবি, সেই রাতে আমার বুকের পরে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ তোমার কি শান্তি দেবে। তো এই শুষ্কতা, শীত, হেমন্ত, এর মধ্যে জীবনানন্দ কাব্য রস খুঁজে পাচ্ছে, টেনে বার করছে, কত আলাদা রবীন্দ্রনাথ। কিন্তু এই যে পথ খুঁজে পাচ্ছেন, এই আমি কি খুব বেশি সময় আমাকে থামিয়ে, এই যে পথ খুঁজে পাচ্ছেন, এইটা যে রবীন্দ্রনাথ থেকে আলাদা হওয়ার জন্য খুব কৃত্রিমভাবে তৈরি করা একটা পথ, একটা বানানো পথ, যেটা আসলে জীবনানন্দ নন তা কিন্তু না। শুধু তাই নয়, এটা তার স্বভাবের মধ্যেই ছিল। জীবনানন্দ যে জীবনানন্দকে আমরা পাই, এটা তার স্বভাবজাত, এবং তিনি সময়ের সব আধার। বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে যিনি দুর্ভিক্ষ দেখেছেন, যিনি বেকারত্ব দেখেছেন, তিনি কোনো শান্তির স্বর্গের আশ্বাস দিতে পারেন। সেই পৃথিবীতে দাঁড়িয়ে এই আর লিখছেন, hollow men, we are the hollow men, we are the staffed men, we go round the pit repair, the pit repair. আমাদের মস্তিষ্ক শুকনো খড়ে ঠাসা। এই সময় দাঁড়িয়ে জীবনানন্দ কি সুখী স্বর্গের কথা বলবেন একজন স্বর্গ? তিনি স্বভাবে অন্তর্মুখী, কিন্তু মননে আন্তর্জাতিক। এই সময়ে পাশ্চাত্যে জন্ম নিচ্ছেন নিরীশ্বরবাদী অস্তিবাদ, তিনি সেসব করেছেন। সুদেজিৎ দাশগুপ্ত তাকে জিজ্ঞেস করছেন, আপনি কি ব্রাহ্ম? আপনি ব্রাহ্ম না? তিনি বলছেন, ব্রাহ্ম হতে গেলে তো ব্রহ্মে বিশ্বাস করতে হয়।
আপনি ব্রহ্মে বিশ্বাস করেন না, আমি মানবতায় বিশ্বাস করি, আমি মানুষের নীতিবোধে বিশ্বাস করি। মানুষের উপরে কিছু নেই, আছে এক মহা জিজ্ঞাসা, তাহলে ঈশ্বর? সে তোমাদের মহা উত্তর। পূর্ণিমা উপন্যাসে তিনি বলছেন, খুব ছোট্ট কোনো বড় গল্পও বলা যেতে পারে, তিনি বলছেন যে আমি কোনো উচ্ছৃঙ্খল বিধাতা বা উচ্ছৃঙ্খল শয়তানে বিশ্বাস করি। তাহলে কি তিনি খুব প্রেমিক পুরুষ? মানে আমরা বনলতা সেনের কবি হিসেবে জীবনানন্দকে জানবো না। প্রেম সম্পর্কে যদি খুব আশার আলো উনি শোনাচ্ছেন এমন নয়। জীবনানন্দের উপন্যাসে আমরা যে নারীদের পাই, তিনি সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালানো মঙ্গলময়ী মাতৃমূর্তি বা প্রেমিকার মূর্তি নয়। প্রেম এবং করুণা মানুষের জীবনকে পণ্ড করে দেয় না। ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষের, অবহেলা করে দেখিয়াছি মেয়ে মানুষের, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষের। স্বপ্ন নয়, প্রেম নয়, মাথার ভিতরে কোনো এক বোধ আছে। তাহলে যে প্রেমের বন্দনা, যে ঈশ্বরের বন্দনা, যে স্বর্গের বন্দনা বিভিন্ন এসেছে, সেসব কোনো কিছুই আমরা জীবনানন্দ দাশের খুঁজে পাচ্ছি। তিনি একেবারে স্বতন্ত্র, একেবারে স্বকীয় একজন ব্যক্তি। তিনি রবীন্দ্রনাথ থেকে সরে আসা তার যেমন প্রকল্প ছিল, তিনি সময়ের সৎ আধার, একটা বিপন্ন বিস্ময় তার মধ্যে ছিল, যেখান থেকে তিনি লিখছেন বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ফুল, ফুল কেন তিনি রাখা, অথবা হয়নি কোন বহুকাল লাশ কাটার পরে সূর্য। এই যে বিপন্নতা, যে বিপন্ন বিস্ময় থেকে জীবনানন্দ উঠে এসেছেন, তার কবিতা উঠে এসেছে, তার অদ্ভুত গদ্য, যার প্রতি সুবিচার আমরা এখনো করিনি, গড়ে উঠেছে। সেই বিপন্নতা, সেই বিপন্ন বিস্ময়ের মীমাংসা কিন্তু হয়নি আজ, কিন্তু একজন কবির সফলতা নিষ্ফলতার মীমাংসা জীবনানন্দের সাহিত্যে, কাব্যে কিন্তু হয়ে গেছে। জীবনানন্দ মহৎ কবি। রবীন্দ্রনাথের পরে আর একজন কারণ নাম জীবনানন্দের আগে, রবীন্দ্রনাথের মাঝে এবং পরে আসেনি, যিনি এতটা প্রভাব বিস্তার করতে পেরেছেন। এখনো তিনি আমাদের আচ্ছন্ন করে রেখেছেন। ধন্যবাদ।